বাংলাদেশে আমরা অর্থনৈতিক লুণ্ঠন এবং সম্পদ পাচারের যত রকম কাহিনী, মানে এটা তো আক্ষরিকভাবেই লোমহর্ষক কাহিনী। এটার একটা বড় অংশই হচ্ছে এই জ্বালানি এবং বিদ্যুৎ খাতকে কেন্দ্র করে। ক্যাপাসিটি চার্জ কোনো বিদ্যুৎ উৎপাদন না করে 10-12টা কোম্পানি তার লক্ষ কোটি টাকা বানায় ফেলল। শেখ হাসিনার পতনের কারণ আপনি কি মনে করেন? জবলেস গ্রোথ, অন্যদিকে অর্থনীতির ক্রমান্বয়ে ঋণ নির্ভরতা এবং মুদ্রাস্ফীতি, জিনিসপত্রের দাম, পাশাপাশি অত্যাচার, এই তিনটা আমি মনে করি বড় কারণ। শেয়ার বাজারের কারণে যে লক্ষ লক্ষ মানুষ সর্বশান্ত হইল, এটা কিভাবে ম্যানিপুলেশন, ওইটা নিয়ে এই কমিটি হয়েছিল। সেই কমিটির রিপোর্ট প্রকাশ করা হয়নি। বাংলাদেশ ব্যাংক যেখানে সবচেয়ে সুরক্ষিত হওয়ার কথা, সেখান থেকে ফুটা করে যে পাচার হচ্ছিল, সেইটা নিয়ে তদন্ত কমিটি করা হলো। সেই কমিটির রিপোর্ট কিন্তু প্রকাশ করা হয়নি। অনেকগুলো কমিশন করা হয়েছে, এখন পর্যন্ত এটা কার্যক্রম শুরু হয়নি। সরকার বলছে যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তারপরে এই কমিশনগুলো কাজ শুরু করবে। এইরকম যদি শ্লথগতি হয় তাহলে কিন্তু বিপদ আছে। একটা যদি বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষার কথা বলা হচ্ছে, নতুন বাংলাদেশ বলা হচ্ছে, তো সেইটা করতে গেলে তো তাদের খুবই স্বচ্ছতার সাথে একটা জবাবদিহির জায়গাটা রেখে কাজগুলো করতে হবে। প্রিয় দর্শক, মিনিরুই বাংলাদেশ প্রেজেন্স টিভিএস ইকোনমি শোতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন প্রফেসর আনু মোহাম্মদ। প্রফেসর আনু মোহাম্মদকে আমরা সবাই জানি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে 4 দশকের উপরে শিক্ষকতা করেছেন এবং বাংলাদেশে তেল, গ্যাস, খনিজ সম্পদ, বিদ্যুৎ খাত নিয়ে যে একটা কমিটি আছেন এবং সেটা নিয়ে এই সেক্টরে অনেক দিন ধরে কাজ করেছেন, সেটার মেম্বার সেক্রেটারি ছিলেন স্যার। এবং দর্শক, দেশের আসলে সমাজ অর্থনীতি নিয়ে লেখালেখি, গবেষণা করা, সে নিয়েও তার বিস্তর অভিজ্ঞতা আছে। সো দর্শক, আমরা আজকে তাকে পেয়েছি টিভিএস স্টুডিওতে। আমরা স্যারের সঙ্গে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। সো প্রফেসর আনু মোহাম্মদ, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। জি স্যার, এই যে আমরা যেহেতু একটু শুরু করি যে বিদ্যুৎ এবং জ্বালানি খাত বাংলাদেশে এখন আমরা দেখছি, আগেও অনেক দেখেছি যে এই সেক্টরে একটা মানে অনেকে বলে থাকে যে একটা দুষ্ট চক্র, একটা ভিশাস সাইকেল এটা, যে এখানে আপনার বেশি খরচ, কম রেভিনিউ, লোন করা এবং এগুলো আরও অ্যাকুমুলেট করে বার্ডেন হওয়া মানুষের উপরে, সেগুলোর আপনার পাস অন হচ্ছে এই কস্টগুলো। তো স্যার, একটু বিদ্যুৎ খাত নিয়ে শুরুটা করতে চাই, যে আপনার কি অবজারভেশন? আসলে জ্বালানি, বিদ্যুৎ, এটা তো যে কোনো অর্থনীতির কিংবা ধরেন জনগোষ্ঠীর তার একটা লাইফ লাইন, মানে তার তো টিকে থাকার জন্যই এটা সার্বক্ষণিক প্রয়োজন। জি, এটার গুরুত্বের কারণেই কিংবা এটার যে অপরিহার্যতা, সেটার কারণেই এটাকে কেন্দ্র করে একটা হইতে পারে যে একটা অর্থনীতি বা একটা দেশ বা একটা রাষ্ট্র খুব ভালো একটা অর্থনৈতিক নীতি গ্রহণ করতে পারে বা সেভাবে অগ্রসর হইতে পারে। আবার এটার গুরুত্বের কারণেই এটাকে ঘিরে দুষ্টচক্র তৈরি হতে পারে। এবং বাংলাদেশে আমরা অর্থনৈতিক লুণ্ঠন এবং সম্পদ পাচারের যত রকম কাহিনী, মানে এটা তো আক্ষরিকভাবেই লোমহর্ষক কাহিনী, মানে অসম্ভব, অবিশ্বাস্য, হাজার হাজার কোটি টাকা, লাখ কোটি টাকা দুর্নীতি, লুটপাট হচ্ছে। এগুলি কাহিনী একে একে বের হচ্ছে, সামনে আরো বের হবে। খেয়াল করলে দেখবেন যে এটার একটা বড় অংশই হচ্ছে এই জ্বালানি এবং বিদ্যুৎ খাতকে কেন্দ্র করে। এবং তার মধ্যে দেশি গোষ্ঠী আছে, কমিশন ভোগী আছে, বিদেশি কোম্পানি আছে এবং বিদেশি পরামর্শক তারা আছে। একটা বিরাট মানে গ্যাং বলা যায় আর কি। এটা আসলে জ্বালানি বিদ্যুৎ খাতটা কিভাবে পরিচালিত হবে সেটা অর্থনৈতিক নীতির সাথে সম্পর্কিত। তো বাংলাদেশে এটা ধরেন পেট্রো বাংলা প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনতার পরে। তখন শেখ মুজিব পেট্রো বাংলা গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে বিদেশি কোম্পানির কাছ থেকে এগুলো কিনে পেট্রো বাংলার হাতে আসবে। এবং এই একই সময়ে মালয়েশিয়ায় পেট্রোনাস হয়েছিল। একই সময়ে নরওয়েতে তাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেটা হয়েছিল। কিন্তু এখন নরটেল কিংবা পেট্রোনাস তারা এখন আন্তর্জাতিকভাবে কাজ করে এবং পেট্রো বাংলা হচ্ছে একটা লোকসানি প্রতিষ্ঠান। এই যে 74-75-এর পর থেকে শুরু করে যে পরবর্তী ঘটনাগুলো ঘটলো, এইটার আপনি বলতে পারেন সূচনাটা 80 দশকে। মানে ওইটাও আরেকটা সামরিক শাসন, স্বৈর শাসনের সময়। এবং তার সাথে
আরেকটা প্রতিষ্ঠানের সম্পর্ক আছে, সেটা আন্তর্জাতিকভাবে আমাদের উন্নয়ন সহযোগী হিসেবে আমরা জানি, কিংবা আমাদের দাতা সংস্থা বলে জানি, কিংবা মুরব্বী বলতে পারেন। ওকে, সেটা হচ্ছে বিশ্বব্যাংক। আচ্ছা, বিশ্বব্যাংক তখন বললো আমাদের যে এটাতে যদি খরচ কমাইতে হয়, যদি দাম কমাইতে হয়, যদি বেস্ট ইউটিলাইজেশন করতে হয়, তাহলে বিদেশি বিনিয়োগ লাগবে, বিদেশি বিনিয়োগ করতে হবে, প্রাইভেটাইজ করতে হবে, এবং গ্যাস রপ্তানি করলে এটা বেস্ট ইউটিলাইজেশন হবে। এটা হলো 80 দশকে বিশ্বব্যাংকের পরামর্শ, এবং সেটার ধারাবাহিকতায় এরশাদের সময় এটা 23টা ব্লক করা হইলো। 90 দশকের শুরুতে চুক্তি হইল বিএনপি আমলে, 90 দশকের 97-এর দিকে আওয়ামী লীগ আমলে আরেক দফা চুক্তি হইল, ওই শুরু হইল বিদেশি কোম্পানি আসা। এই যে প্রাইভেটাইজেশন এবং ফরেন ইনভেস্টমেন্ট, এই দুইটা বিশ্বব্যাংকের আর্গুমেন্ট যুক্তি যেটা ছিল, যুক্তিটা খুবই শক্তিশালী যুক্তি, যে যদি বিদেশি বিনিয়োগ হয়, যদি প্রাইভেটাইজেশন হয়, তাহলে এটার যে অপচয় সেটা থাকবে না, বেস্ট ইউটিলাইজেশন হবে, এফিসিয়েন্সি বাড়বে, এবং বিদ্যুতের দাম কমে আসবে, গ্যাসের দাম কমে আসবে, সমস্তটার একটা বেস্ট ইউটিলাইজেশন হবে। পুরোটাই ভুল প্রমাণিত হয়েছে পরে। দেখা গেছে যে সবগুলোর দাম বেড়ে গেল, কারণ বেশি দামে বিদেশি কোম্পানির কাছ থেকে কিনতে হইল। জাতীয় সংস্থার যে সক্ষমতা বাড়ানো, সেটার কাজটা দুর্বল হয়ে গেল, এবং বেশি দামে কিনে কম দামে বিক্রি করতে যায় পেট্রো বাংলার লোকসানি প্রতিষ্ঠান হিসেবে শুরু হইল। এই 98-এর পরে থেকেই তার লোকসানি প্রতিষ্ঠান হিসেবে শুরু হইল। তারপরে আমরা দেখলাম যে ক্রমান্বয়ে এই ধারাতে দেশি বেশ কিছু ব্যবসায়ী সংস্থা তৈরি হয়েছে, যারা বিপুল পরিমাণ পরবর্তীকালে, এটার তো ধারাবাহিকতা গত 15 বছর হইল, আপনি বলতে পারেন এটা পিকে চলে গেছে আর কি। এই ধারাবাহিকতাটা পিকে চলে গেছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে দেশি প্রতিষ্ঠান, আপনি ধরেন ক্যাপাসিটি চার্জ, কোনো বিদ্যুৎ উৎপাদন না করে 10-12টা কোম্পানি তার লক্ষ কোটি টাকা বানায় ফেললো, কোনো বিদ্যুৎ দেয় নাই তারা, মানে কোনো ধরনের কিছু না করে লক্ষ কোটি টাকা পেয়ে গেল, এমনভাবে চুক্তিটা করা হয়েছে। তারা বলে যে এটা স্যার অপারেটিং কস্ট, তাদের তো ধরেন যে ব্যাংক লোন আছে, সবকিছু আছে, এবং এটা, হ্যাঁ, এটা তাদের দিক থেকে যুক্তি আছে, কিন্তু ওই প্রতিষ্ঠানগুলো, ওই কোম্পানিগুলো ওই চুক্তি, ওইগুলির কোনো দরকারই ছিল না, কারণ ইনস্টল ক্যাপাসিটি আপনার ধরেন 10 বছর আগেই ইনস্টল ক্যাপাসিটি আমাদের যা চাহিদা তার কাছাকাছি চলে গেছে। তারপর এটা বেশি, এখন তো অনেক বেশি, 27,000 মেগাওয়াটের উপরে ইনস্টল ক্যাপাসিটি, উৎপাদন হচ্ছে 13-14, রাইট। তো কাজেই দ্বিগুণেরও বেশি। সেখানে আপনি ওই কোম্পানিগুলির সাথে চুক্তি তো থাকারই কথা ছিল না। রেন্টাল, কুইক রেন্টাল করা হলো, সেটা এক্সটেনশন হইতে হচ্ছে, বারবার এক্সটেনশন হচ্ছে, এবং সমস্তগুলি হচ্ছে 2010 সালে একটা দায় মুক্তি আইন করা হয়েছিল, সেই দায় মুক্তি আইনের অধীনে ওগুলো হচ্ছে। তো তার ফলে দেশি বিদেশি বেশ কিছু গোষ্ঠী তারা বিপুল পরিমাণ অর্থ কামাই করছে। ধরেন আমাদের এখানে বিদেশি কোম্পানির কথা যদি বলি, শেভরন হচ্ছে সবচেয়ে বড় বিনিয়োগকারী গ্যাস খাতে। এই শেভরন এই ব্যবসাটা কিনছে হলো আরেকটা কোম্পানির কাছ থেকে, সেটাও মার্কিন কোম্পানি, সেটা হলো ইউনোকাল। ইউনোকাল গ্যাস রপ্তানির জন্য খুব আগ্রহী ছিল, বাংলাদেশের গ্যাস ভারতে রপ্তানির জন্য। তো সেটা তারা করতে পারেনি, না পেরে শেভরনের কাছে দিছে। ইউনোকাল আবার নিছিল হলো অক্সিডেন্টাল নামে আরেকটা ইউএস কোম্পানির কাছ থেকে। সেই অক্সিডেন্টালের সময় মাগড়ছড়ায় একটা বড় গ্যাস ব্লো আউট হয়, সেটা হলো 97 সালে। সেই গ্যাস ব্লো আউটে আমাদের যে পরিমাণ গ্যাস নষ্ট হয়েছে, সেটা আপনি ধরেন প্রায় 1 বছর আমরা বিদ্যুৎ উৎপাদনে যতটা গ্যাস ব্যবহার করি, প্রায় সেই পরিমাণ গ্যাস, কিন্তু সেটার ক্ষতিপূরণ কিন্তু আমরা এখনো পাইনি। ওই ক্ষতিপূরণ না দিয়ে অক্সিডেন্টাল চলে গেছে ইউনোকালের কাছে ব্যবসা দিয়ে। ইউনোকাল গ্যাস রপ্তানি চেষ্টা করে না পেরে ইউনোকালও চলে গেল শেভরনের কাছে দিয়ে, কিন্তু ক্ষতিপূরণ দেয় নাই। শেভরন এত বছর ধরে আছে, শেভরন কিন্তু ক্ষতিপূরণ দিচ্ছে না। অক্সিডেন্টাল, ইউনোকাল, শেভরন, এই ইউএস কোম্পানির যে ধারাবাহিকতা, তাদের কাছ থেকে এই ক্ষতিপূরণ চাওয়ার ব্যাপারে, ধরেন 97 সালে আওয়ামী লীগ সরকার ছিল, তারপরে বিএনপি জামাতের সরকার ছিল, তারপরে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারপরে আওয়ামী লীগের দীর্ঘ সময় ছিল। এতগুলো সরকার, কোন সরকার কিন্তু এটা দাবি করেনি। পাবলিক স্টেটমেন্ট পাবেন না যে সরকার তাদের বলছে কিংবা নেগোসিয়েশনে বসছে ক্ষতিপূরণ আদায় করার জন্য। মানে সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে দেশের ভেতরে, এমনকি মাগড়ছড়ায় যখন গ্যাস ব্লো আউট হয়, তখন যিনি জ্বালানি মন্ত্রী ছিলেন, জ্বালানি বিদ্যুৎ মন্ত্রী, তার বেশ কিছু বছরে পরে ট্যাংরা টিলায়
একটা গ্যাস ব্লো আউট হলো, সেটা হলো কানাডিয়ান কোম্পানি। মানে বিদেশি কোম্পানি আসলে দক্ষতা বাড়বে, এটার উল্টা প্রমাণিত হয়েছে। মানে দেশের প্রতিষ্ঠান কোনো এই ধরনের ব্লো আউট হয়নি, সব দুটোই ইউএস এবং কানাডিয়ান কোম্পানি। এটা হলো তারা খরচ কমানোর জন্য সাব কন্ট্রাক্ট দিয়ে নানা রকম এই ধরনের কাজ করতে, মুনাফা বাড়াতে গিয়ে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, সেজন্য এটা ঘটছে। তো ওই কানাডিয়ান কোম্পানি যখন ব্লো আউট হয় তখন ছিল বিএনপি জামাত সরকার, মাগুরছড়ায় যখন ব্লো আউট হয় তখন ছিল আওয়ামী লীগ সরকার। দুই সময়ে দুই জ্বালানি উপদেষ্টা মন্ত্রী ছিলেন, কিন্তু ব্লো আউটের পরে দুইজনের কথা ছিল একই রকম, সেটা হলো তেমন কোনো ক্ষতি হয়নি। আচ্ছা, এগুলি আমাদের মনে রাখতে হবে, কারণ এগুলিতে এখন জবাবদিহির ব্যাপার আছে, তাদেরকে সবারই জবাবদিহি করা উচিত। এবং তদন্ত, ক্ষতিপূরণ চাওয়া, সবগুলোর ব্যাপারে শৈথিল্য দেখা গেল। তো তার মানে এই পুরো খাতটা ঘিরে এই যে চক্রটা, সেখানে ধরেন কমিশন পাওয়া, ভাগিদার পাওয়া, দেশের বিদেশের একটা বিশ্বজোট বলতে পারেন এটা নিয়ে। এবং তাদের ধারাতেই বাংলাদেশে ধরেন গ্যাস অনুসন্ধান উত্তোলনের জায়গায় নিজেদের সক্ষমতা না বাড়ায় এই সমস্ত চুক্তিগুলো একের পর এক, প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট একের পর এক কিন্তু বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে গেছে। এবং শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে আগে মার্কিন একটা কোম্পানি এক্সন মোবিল, তারা চাচ্ছিল সরকারের কাছ থেকে যে তারা 15টা ব্লক, সমুদ্রের 15টা ব্লক তারা চায়। তো সেই 15টা ব্লক দেওয়ার জন্য সরকার রাজি ছিল, এবং তাদের চাহিদা অনুযায়ী প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট দফাগুলো এমনভাবে করা হয়েছিল যে বাংলাদেশের জন্য ক্ষতিকর আগে যা ছিল তার থেকে আরো বেশি ক্ষতিকর ছিল, এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। তো বর্তমান সরকার এসে, তা আমাদের তো আশা করার কথা যে এই ধরনের জাতীয় স্বার্থের বিরুদ্ধে চুক্তি হবে না, কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে ওই প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট যেটা শেখ হাসিনার সময় হয়েছিল সেটার ভিত্তিতে আবার দরপত্র আহ্বান করা হচ্ছে। এটা একটা উদ্বেগের কারণ আর কি, যে ওই ধারাবাহিকতায় যদি চলে তাহলে তো এটা একটা উদ্বেগের বিষয়। রাইট স্যার, এই যে লোকাল আমাদের যে বাপেক্স যে এক্সপ্লোরেশন না করা, এবং যেটা আপনি বলছিলেন যে বিদেশি কোম্পানিগুলোকে সবসময় দেওয়া, আবার এটার আদার সাইড হচ্ছে অনেকে বলে থাকে যে আমাদের বাপেক্সের সেই ক্যাপাসিটি ডেভেলপ করা হয়নি, তো তারা এটা পারবে না এই রকমের কথা বলে। আপনি এ ব্যাপারে আপনি কি বলেন? এই যে পারবে না এই কথাটা, ধরেন একটা তো সময়সীমা আছে যে কতদিন পর্যন্ত পারবে না বা কেন পারবে না। এটা তো এরকম না যে এই দেশের মানুষের একটা জেনেটিক প্রবলেম, সেটা তো নিশ্চয়ই কেউ বলবে না। এবং বাংলাদেশের যারা গবেষক বিশেষজ্ঞ তারাই তো বিদেশি কোম্পানির মধ্যে, আপনি বিদেশি অফিসে যান, বিদেশি কোম্পানির অফিসে গিয়ে বাংলাদেশি পাবেন, এবং তারা অনেকে হয়তো বাপেক্সে পেট্রো বাংলাতেই ছিল, এবং তাদের অনেকে ধরেন ইউরোপ আমেরিকাতে বিদেশি কোম্পানিতে চাকরি করছে, মধ্যপ্রাচ্যে তো অনেকে আছে। তো কাজে এই যে পারবে না, যে পারে না, যে এই না পারার পেছনে তো একটা বড় ধরনের ইন্টারেস্ট গ্রুপ আছে যাতে না পারে। পারলে আমাদের জন্য সুবিধা কি? মানে আমাদের, আপনি যদি নাগরিক হিসেবে বলি যে বিদেশি কোম্পানি হইলে আমাদের প্রবলেম কি, কিংবা বাপেক্স না পারলে আমাদের সমস্যা কি? অন্য একটা, আমাদের তো বিদ্যুৎ আসলেই হলো। আমাদের সমস্যাটা হচ্ছে যে আপনি যদি দেশের ধরেন আপনি সমুদ্রে গ্যাস অনুসন্ধান উত্তোলন, সেটা ধরেন বাপেক্সের ক্ষমতার সীমাবদ্ধতা আছে, সেই জন্য আমরা বলছি যে কাজটা শুরু করলে বাপেক্সের যদি কোথাও সীমাবদ্ধতা থাকে তাহলে ঠিক ওই নির্দিষ্ট ক্ষেত্রে সাব কন্ট্রাক্ট যদি বিদেশি বিশেষজ্ঞ বা কোম্পানিকে দেওয়া হয় তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু পুরো চুক্তি, পুরো দায়িত্বটা বাপেক্সের থাকবে। থাকলে কি সব পার্থক্যটা কি? কনক ফিলিপসের সময় চুক্তি নিয়ে আমরা অনেক তখন আন্দোলন হয়েছিল বা কথাবার্তা হয়েছিল, সেই সময় আমরা এই মডেলটা দিছিলাম। পার্থক্যটা হচ্ছে যে বিদেশি কোম্পানি যখন আসবে তখন তার তো প্রফিট ম্যাক্সিমাইজ করাটাই তার লক্ষ্য থাকবে, এবং সেটা করার জন্য সে যত দ্রুত সম্ভব গ্যাসটা তুলতে চেষ্টা করবে, এবং সেটা রপ্তানি করাটা তার জন্য অপরিহার্য হয়ে যাবে, কারণ ওই পরিমাণ গ্যাসটা আমাদের লাগবে না। কাজে এক হচ্ছে যে আমাদের গ্যাসটা দ্রুত শেষ হবে এবং সেটা রপ্তানি হয়ে যাবে, কিন্তু আমাদের তো গ্যাস তো একটা নন রিনিউয়েবল জিনিস, আপনি তো শেষ হইলে তার আপনি ফেরত পাচ্ছেন না। তো সুতরাং ওইটা যত বেশি দিন থাকবে সেটাই আমাদের জন্য ভালো। তো জাতীয় প্রতিষ্ঠান হইলে এক হচ্ছে যে আপনি কম পয়সায় সেটা পাচ্ছেন, কম পয়সায় যদি আপনি গ্যাস পান, কম পয়সায় বিদ্যুৎ পাবেন, কম পয়সায় বিদ্যুৎ পাইলে, গ্যাস পাইলে আপনার জ্বালানি, পুরো এটার যে প্রোডাকশন কস্ট পুরো ইকোনমির, কৃষি এবং শিল্পে, সেটা কমে যাবে, হাউস হোল্ড এক্সপেন্ডিচার কমে যাবে। এটা হলো একটা, যে কম দামে আপনি পাচ্ছেন। আরেকটা হচ্ছে আপনি দীর্ঘদিন পাচ্ছেন। আর থার্ড যেটা, সেটা হলো আপনার পুরো জাতীয় অর্থনীতির জন্য
জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য আপনার একটা শক্তিশালী ফাউন্ডেশন হয়, ভিত্তি হয়। আমাদের ছেলেমেয়েরা এখন ধরেন পাবলিক ইউনিভার্সিটি, এতগুলো পাবলিক ইউনিভার্সিটি, এতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি, সেখান থেকে ছেলেমেয়েরা বড় হচ্ছে, পড়াশোনা করছে। তারা যদি এই সুযোগটা না পায়, তাদের মধ্যে ওই কনফিডেন্সটা কি করে আসবে এবং জাতীয় ওই আত্মবিশ্বাসটা কি করে আসবে যে আমরাও এই কাজটা করতে পারি? মানে এটা একটা হীনমন্যতা তৈরি করে, আমি মনে করি যে হীনমন্যতা তৈরি করে পুরা খাতটা কিছু বিদেশি কোম্পানি এবং কিছু দেশি কোম্পানি তারা কবজা করে রাখছে, এবং তার কারণেই এত বড় ধরনের ক্ষতি হচ্ছে। এবং ইনস্টল ক্যাপাসিটি অনেক, কিন্তু এমন ধরনের ঘটনাগুলো ঘটছে যাতে আমরা বিদ্যুৎ এখনো কিন্তু বিদ্যুৎ ঠিক মতো পাচ্ছি না। ইনস্টল ক্যাপাসিটি আমাদের প্রোডাকশনের প্রায় দ্বিগুণ, কিন্তু আমরা বিদ্যুৎ পাচ্ছি না, আমাদের প্রায় লোডশেডিং হচ্ছে। ঢাকার বাইরে তো খুবই বেশি। জি জি। এবং স্যার এই যে দেখেন আমাদের ইনস্টল ক্যাপাসিটি এত বেশি, তারপরে আমরা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করছি 1100 মেগাওয়াটের উপরে, এটা কোনো দরকার ছিল না আসলে, কোনো দরকার ছিল না। তারপরে আপনার ধরেন যে এই যে গ্যাস এক্সপ্লোরেশন না করে ধরেন যে এলএনজি ইম্পোর্ট করা, তো এটাই আমরা তো দেখলাম যে 22 রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে যে ইম্প্যাক্ট, প্রাইসটা বেড়ে গেল কয়েক গুণ। সো তারপরে তো টোটাল ইকোনমি এফেক্টেড হয়েছে। সো এটা কি একটা সরকারের রং পলিসি ছিল? খুবই রং পলিসি। কারণ যেটা আমরা বললাম যে আপনি জাতীয় সক্ষমতাটা বাড়াইলে কি হইতো, বাড়াইলে আপনি ধরুন বিদেশি কোম্পানি পাওয়া যাচ্ছে না বা বিদেশি কোম্পানি আসছে না, এটা একটা যুক্তি ছিল তখন যে বিদেশি কোম্পানি আসছে না। এবং আমাদের গ্যাস ক্রাইসিস, মানে জাতীয় সক্ষমতাও বাড়ানো হচ্ছে না, আবার বিদেশি কোম্পানি সে আরো বেশি দাবি করছে, সেটাও হচ্ছে না। এবং বিদেশি কোম্পানি আসলে খুব যে সুবিধা হইতো আমাদের তাও হইতো না। একটাই অপশন ছিল, জাতীয় সক্ষমতা বাড়ানো। তো সেদিকে কোনো মনোযোগী দেওয়া হয়নি। না দিয়ে কি কি কাজ করা হয়েছে? একটা করা হয়েছে যে ইন্ডিয়া থেকে খামাখাই আমদানি করার করা হয়েছে। গ্যাস ক্রাইসিসের কথা বলে এলএনজি আপনি আমদানির কস্ট যদি দেখেন, আমাদের নিজেদের গ্যাস কেনার যে দামে আমরা গ্যাস কিনি, যে টাকা দিয়ে, তার 50 গুণ বেশি টাকা দিতে হয় আমাদের এলএনজির জন্য, 50 গুণ। এবং এই যে ফরেন কারেন্সি রিজার্ভের উপরে যে চাপ, এটা তো এমনি এমনি হয় না। এক তো লুটপাট সম্পদ পাচার হয়েছে, আরেকটা হচ্ছে এই ধরনের চুক্তি, যে ধরনের চুক্তিতে আমাদের বিদেশি মুদ্রায় পরিশোধ করতে হচ্ছে এবং 50 গুণ বেশি দামে। এবং লোকাল যারা ইলেকট্রিসিটি প্রোডিউসার তাদেরও তো অনেক কিছু আপনার ডলারে পে করতে হয়। হ্যাঁ, ডলারে পে করতে হয়, ওইভাবে চুক্তি করা। কারণ তাদের তো ডলারটা নিয়ে তাদের বাইরে পাচার করা তাদের ইচ্ছা আর কি, বেশিরভাগেরই। তারপরে আরেকটা একই সংকটের কথা বলে তারা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করা শুরু করলো। তো বাংলাদেশের আপনার ধরেন এই যে লিমিটেড আমাদের যে জমি, মাটি, পানি, তারপরে সুন্দরবন, সমস্ত কিছু বিবেচনা করে এটা একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত, যেটা দরকার ছিল না আসলে। ওগুলি করতে ওইটাও আমদানি নির্ভর। এবং মহাপরিকল্পনা একটা করা হয়েছে, সেটা হলো জাপানের জাইকার মাধ্যমে। বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানকে তারা যোগ্য মনে করেনি, জাইকা করেছে। এবং জাইকায় একজন বাংলাদেশের নাই, শতভাগ জাপানি। এবং তারা যে পলিসি এবং যে সমস্ত প্রজেক্টগুলো তারা প্রপোজ করছে, সেখানে দেখা যাচ্ছে জাপানি অনেকগুলো কোম্পানি ইনভলভ। মানে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের যে একটা বড় ব্যাপার, সেইটা সরকার কিংবা অন্য যারা সংশ্লিষ্ট তাদের কারো মাথাতে নাই। এবং তারা পরিষ্কার যে সমস্ত পথ দেখাইছে, তার মধ্যে হলো খুবই আমদানি নির্ভর, বিদেশি কোম্পানি নির্ভর, তারপরে খুবই পরিবেশের জন্য থ্রেটেনিং, এই ধরনের প্রকল্পগুলো তারা সব পুশ করছে। এবং এলএনজি, কয়লা, পারমাণবিক, এগুলোর দিকে নিয়েছে। তা আমরা একটা অল্টারনেটিভ মাস্টার প্ল্যান করছিলাম 2017 সালে। সেটা দেশি বিদেশি বিশেষজ্ঞ অনেক যারা ধরেন স্বাধীনভাবে কাজ করেন তাদের নিয়ে। সেখানে আমরা দেখেছিলাম যে বাংলাদেশের জন্য এখন একটা বড় অপরচুনিটি হচ্ছে আমাদের নিজেদের গ্যাস। আর এখন গ্লোবালি টেকনোলজি যেভাবে ডেভেলপ করছে, সক্ষমতা যেভাবে বাড়ছে, তাতে রিনিউয়েবল এনার্জি যে হিউজ পটেনশিয়াল, বাংলাদেশের জন্য তো যা চাহিদা তার কয়েক গুণ বেশি সম্ভব। আচ্ছা, সম্ভব। সোলার পাওয়ার এবং উইন্ড, তারপরে ওয়েস্ট, এগুলো মানে আবর্জনা থেকেই আমাদের একটা বিপুল পরিমাণ, একটা মানুষ বেশি, আবর্জনাও বেশি। আবর্জনা তো আমাদের জন্য আসলে আবর্জনা মনে হয়, এবং আমাদের জন্য সমস্যাও হচ্ছে। ঢাকা শহর তো আবর্জনাময়, সারা দেশই আবর্জনাময়। অথচ এই আবর্জনাই আপনার যথাযথ প্ল্যান করলে আবর্জনা থেকে আপনার বিদ্যুৎ পাওয়া সম্ভব, জ্বালানি বিদ্যুৎ পাওয়া সম্ভব। তারপরে বাতাস আমাদের যেটা আছে, আমাদের সৌরশক্তি তো ধরেন ইউরোপের চাইতে অনেক বেশি। আচ্ছা, যেখানে ইউরোপ পুরো সৌর জ্বালানির দিকে ব্যাপকভাবে যাচ্ছে, সৌর বিদ্যুতের দিকে, বাংলাদেশে তার জন্য অনেক সুবিধা। কারণ বাংলাদেশে
আমরা যে পরিমাণ যতটা সময় 24 ঘন্টার মধ্যে আমরা সৌরশক্তি পাই, ইউরোপ তো সেটা পায় না। ভারত তো খুব দ্রুত সৌরশক্তি, তো অনেকে স্যার উল্টা বলে যে আমাদের এখানে সানলাইট কম, 4-5-6 ঘন্টার বেশি না, বাট ইউরোপে তো এটা আরো বেশি থাকে। কোথায় ইউরোপে বেশি? ইউরোপে তো বেশিরভাগ সময়, বছরের বেশিরভাগ সময় তো দিনই থাকে ছোট। দিন ধরেন 4-5 ঘন্টার মধ্যে দিন শেষ, বছরের একটা উল্লেখযোগ্য সময়। সামারে, ওদের সামারে যতটা থাকে, বাংলাদেশে বেশিরভাগ সময় তো সেরকমই থাকে। বাংলাদেশে ধরেন বর্ষাকালের গভীর বর্ষা ছাড়া সারা বছরই তো রোদ পাচ্ছি আমরা। তো সেই হিসেবে সৌরশক্তি বাংলাদেশে অনেক বেশি, বায়ু শক্তিটাও বেশি। এবং ভারত কিন্তু খুব দ্রুত সৌরশক্তি এবং বায়ু শক্তির দিকে গেছে, চীনও যাচ্ছে, কারণ এটি পথ ভবিষ্যতের। সেই ভারত আর চীনের সমস্ত বাতিল সমস্ত প্রকল্প, কয়লা প্রকল্পগুলো বাংলাদেশে নিয়ে আসছে এখন। এবং বাংলাদেশে যারা নিয়ে আসছে তারা কমিশন পাচ্ছে, তাদের নানান সুবিধা টুবিধা আছে, কিন্তু ভারত আর চীন কিন্তু ওদিকেই যাচ্ছে। তো আমরা আমাদের যে মহাপরিকল্পনা প্রপোজ করছিলাম, সেখানে আমরা গ্লোবাল এক্সপেরিয়েন্স, তারপরে রিজিওনাল সমস্ত কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা দেখেছিলাম যে আমাদের গ্যাস এবং রিনিউয়েবল এনার্জি, এই দুইটার কম্বিনেশনই হচ্ছে আমাদের জন্য বেস্ট। এবং সেটা আমাদের বিদ্যুতের দাম কমাবে, গ্যাসের দাম কমাবে, আমাদের জন্য পরিবেশ বান্ধব হবে। মানে সুন্দরবনের মতো কিংবা বন জঙ্গল নদী নালা খালবিল ধ্বংস করতে হবে না, এবং আমাদের জন্য খুবই স্বনির্ভর, আমরা নিজেদের পক্ষেই করা সম্ভব এরকম একটা প্রাতিষ্ঠানিক কাঠামো আমাদের পক্ষে, মানে ঋণ নির্ভরও হইতে হবে না। এখন কিন্তু আপনি রূপপুর বিশাল ঋণ নির্ভর, প্রত্যেকটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ঋণ নির্ভর। এই ঋণের পরিশোধ করতে যাই কিন্তু এই যে এখন মানে গত সরকারের সময় থেকে শুরু হয়েছে বিদেশি মুদ্রার উপরে চাপ, এখন এই চাপটা আরো বাড়বে। রাইট স্যার, আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, যে ধরেন যে শেখ হাসিনার 15 বছরের উপরে 4 টার্মে 7-8 মাসের মাথায় পদত্যাগে বাধ্য হলেন এবং দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন। কিন্তু স্যার একটা সময় ধরেন যে 2010 থেকে 19 যদি ধরি আনটিল কোভিড, সো বাংলাদেশ কিন্তু একটা হাই গ্রোথে ছিল। অনেকে এটা গ্লোবাল বিভিন্ন ইনস্টিটিউশন বা দেশও এগুলো তারা অ্যাপ্রিসিয়েট করতো যে বাংলাদেশ ভালো ইকোনমিক্যালি গ্রো করছে। তারপরে ধরেন এই যে অনেকগুলো প্রকল্প আমরা যদি বলি, মেট্রো, পদ্মা ব্রিজ, এই রকমের মাইলস্টোন প্রকল্প করেছেন। তো আপনার থেকে স্যার একটু শুনতে চাই, যেহেতু আপনি সমাজ, অর্থনীতি, রাজনীতি নিয়ে আপনি কাজ করেন, গবেষণা করেন, শেখ হাসিনার পতনের কারণ আপনি কি মনে করেন, খুব স্পেসিফিক যদি বলেন? পতনের কয়েকটা বড় কারণ আছে। একটা হচ্ছে যে এই যে প্রকল্পগুলো আপনারা দেখলেন, এবং আমরা হাই গ্রোথ, জিডিপি গ্রোথ, কিন্তু জিডিপি গ্রোথ মানেই যে মানুষের জীবন মান উন্নত হবে তা না। কারণ জিডিপি গ্রোথ এমন সব কাজ করে হইতে পারে যেটা মানুষের জীবন মান আরো ক্ষতিকর হবে, এবং বৈষম্য তো বেড়েছে, বৈষম্য বাড়তে পারে। জিডিপি গ্রোথটা হয় আপনি টাকা পয়সার লেনদেন, এক্সচেঞ্জ ইকোনমি, মানি ইকোনমি যত সম্প্রসারিত হবে তত জিডিপি বাড়বে। তো তার ফলে আপনার একটা প্রকল্প যেটা 100 কোটি টাকায় সম্ভব, সেটা যদি 1000 কোটি টাকায় করেন তাহলে জিডিপি বাড়বে। অবশ্যই আপনি যদি যে স্বাস্থ্য, শিক্ষা, মানুষের অধিকার হওয়ার কথা, সেটা যদি কমার্শিয়ালাইজ, বাণিজ্যিকীকরণ হয়, সেটা যদি ব্যয়বহুল হয়, তাহলেও জিডিপি বাড়বে। তারপরে আপনি যদি নদী নালা খালবিল ভরাট করে আপনি যদি হাই রাইজ বিল্ডিং করেন, তাহলেও জিডিপি বাড়বে। কিন্তু এগুলো তো মানুষের কাজে লাগবে না। তো তার ফলে ওইটা ধরেন দেখতে খুব শান শৌকত হচ্ছিল, এবং আন্তর্জাতিক যারা বেনিফিশিয়ারি, এবং সেখানে ইউএস লবি, এখন ইউএস লবি বলতে চায় যে আমরা এটা পছন্দ করি নাই, কিন্তু ইউএস লবি মানে ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB, এরা সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করেছে, এবং তাদের কাগজপত্র দেখেন খুবই অ্যাপ্রিসিয়েট, তার ওই মডেলটা অ্যাপ্রিসিয়েট করেছে, খুবই মিরাকল, শেখ হাসিনার ডেভেলপমেন্টকে মিরাকল বলা হইতো। এখন তারা কিন্তু ওই কথাগুলো আর বলছে না, কিন্তু তাদেরও জবাবদিহির দরকার আছে আসলে, যে তোমরা যে মিরাকল বলছিলা, ওই মিরাকলই তো বাংলাদেশের মানুষের জন্য একটা বিপদ নিয়ে আসছিল, কারণ ঋণ নির্ভরতা বেড়ে গেছিল অনেক বেশি। এগুলো সব ঋণ করে হচ্ছিল, বিদেশি মুদ্রা নির্ভর করে হচ্ছিল, এবং এগুলির মধ্যে দিয়ে যে ধরনের প্রকল্পগুলো আসছিল এগুলো খুবই অতি ব্যয়বহুল ছিল, এবং সেইটার উপরে ভিত্তি করে যে দুর্নীতির এক্সপানশন, সেটার কারণে অনেক সম্পদ পাচার হয়েছে। এবং এই ধরনের প্রকল্পগুলো করার জন্য যেরকম নিপীড়ন, মানে সার্ভেলেন্স যেভাবে হয়েছিল, আপনার ধরেন বড় প্রকল্প করতে গেলেই মানুষের একটা সম্মতি, মানুষের একটা অংশগ্রহণের একটা বাধ্যবাধকতা, কিংবা স্বাভাবিক ধরে নেওয়া হয় যে একটা বড় প্রকল্প হলে আপনি জনগণের সম্মতি নেবেন, জনগণের অংশগ্রহণ। কিন্তু আপনি রামপাল, রূপপুর,
কিংবা এই ধরনের যতগুলো প্রকল্প করা হয়েছে, বাঁশখালী, প্রত্যেকটা জায়গায় সাংঘাতিক রকম নিপীড়নমূলক ব্যবস্থা ছিল। বাঁশখালীতে তো 12 জন মারা গেছে, ফুলবাড়িতে পরবর্তীকালেও নানা রকম রিপ্রেশনের চেষ্টা হয়েছে, দেনদরবার করে ঢোকার চেষ্টা করছে, প্রতিরোধের কারণে ফুলবাড়িতে ঢুকতে পারে নাই। কিন্তু রামপাল, রূপপুর, এই সমস্ত জায়গায় কোনো কথাই বলা যাচ্ছিল না। তার ফলে ট্রান্সপারেন্সি বলতে যা বোঝায়, মানে স্বচ্ছতা, জবাবদিহিতা, এগুলো কোনো কিছুই ছিল না। তার ফলে বিপুল দুর্নীতি হয়েছে। তার কারণে এই যে পুরো ঋণ নির্ভরতা বেড়ে গেছে, মুদ্রাস্ফীতি বেড়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এবং মানুষের আয় বাড়ে নাই, প্রকৃত আয় বাড়ে নাই, মানুষের সাফারিং বেড়ে গেছে অনেক বেশি। এটা হলো একটা কারণ, যে অর্থনৈতিকভাবে সংকটটা আস্তে আস্তে ঘনীভূত হচ্ছিল। আরেকটা বড় কারণ হচ্ছে যে অত্যাচার। মানে আপনি বিশ্ববিদ্যালয়ের হল থেকে শুরু করে হাটে, মাঠে, ঘাটে, বাজারে, সমস্ত জায়গায় মানে আওয়ামী লীগের সাথে সম্পর্কিত লোকজনের যে দাপট এবং অত্যাচার ছিল, গুম, খুন, ক্রস ফায়ার, এগুলো তো ছিলই। এই জিনিসটা মানুষের মধ্যে খুবই, এবং পাশাপাশি গ্রোথ হচ্ছে কিন্তু জব তৈরি হচ্ছে না, জবলেস গ্রোথ যেটাকে বলে। এবং তার কারণে এই যে কোটা সংস্কার আন্দোলন যে এত ব্যাপক সমর্থন পাইল, শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যে না, শিক্ষার্থীদের অভিভাবকদেরও, এটা একটা বড় কারণ হচ্ছে যে সবাই তো জবের জন্য একটা ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে ছিল। তো তার মানে জবলেস গ্রোথ, অন্যদিকে অর্থনীতির ক্রমান্বয়ে ঋণ নির্ভরতা এবং মুদ্রাস্ফীতি, জিনিসপত্রের দাম, পাশাপাশি অত্যাচার, এই তিনটা আমি মনে করি বড় কারণ, যেটা মানুষকে সাংঘাতিকভাবে ক্ষুব্ধ এবং বিদ্রোহী করে তুলেছিল। রাইট স্যার, আমরা আলোচনার শেষের দিকে, তো আমরা যদি এই যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, একটা বড়, তো অনেকে তো বলে থাকে যে এক ধরনের, ধরেন যে বিপ্লবের মাধ্যমে এই সরকার, তো এটাই যে তাদের তো 2 মাস অলমোস্ট হলো, অনেকগুলো উদ্যোগ অলরেডি নিয়েছেন, এবং ব্যাংকিং খাত থেকে শুরু করে ওভারঅল ইকোনমি এবং পলিটিক্যাল কিছু রিফর্মের আমরা উদ্যোগ দেখেছি। তো স্যার, আপনি এগুলোকে কিভাবে দেখছেন, এবং আপনার আসলে এই সরকারের প্রতি যে অর্থনীতি, এটাকে ঠিক করার জন্য কি পরামর্শ আপনি যদি একটু শেয়ার করেন? আসলে অন্তর্বর্তী সরকার কাছে তো প্রত্যাশা জনগণের অনেক বেশি। প্রত্যাশা বেশি হওয়ার কারণ হলো যে 2টা কারণ। একটা হচ্ছে যে আপনার অনেক ভোগান্তি, এবং ওই যে অনেক সময় বলছে যে প্রতিদিনই এত দাবি দেওয়া আসছে। এই দাবি দেওয়া আসার একটা বড় কারণ হচ্ছে যে দাবি দেওয়া তো অনেক দিনের পুঞ্জীভূত দাবি দেওয়া, এগুলো তো এগুলিতে বিরক্ত হইলে হবে না, কিংবা এগুলোতে খালি চক্রান্ত হচ্ছে এটা বললে হবে না। এই দাবিগুলোর মধ্যে সুনির্দিষ্ট যুক্তিও আছে, এগুলিকে অ্যাড্রেস করতে হবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো যে এই সরকারের কাছে একটা, ধরেন আগের 71-এর মুক্তিযুদ্ধ, 69-এর গণঅভ্যুত্থান, 90-এর গণঅভ্যুত্থান, অনেকগুলো, আমাদের তো একদিকে যেমন আমাদের উপরে নিপীড়নের ইতিহাস আছে, আবার এই ধরনের মানুষের চেষ্টাও আছে, অনেক গণঅভ্যুত্থান, অনেক প্রতিরোধ, কিন্তু প্রত্যেকবারই কিন্তু মানুষ একটা প্রত্যাশা ভঙ্গের ইতিহাস আমাদের বিপুল। প্রত্যাশা আমরা করছি, পাই নাই, সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু বাস্তবায়ন হয়নি, এরকম একটা, সেই কারণে ভয়, উদ্বেগও আছে। তো এই সরকার 2 মাস হতে চললো, বেশি দিন হয় নাই। তো আমার মনে হয় যে তারা যেমন কিছু কিছু ভালো কাজ হয়েছে, যেমন ধরেন অনেকগুলো কমিশন করা হয়েছে। একটা তো শ্বেতপত্র কমিটি দেবপ্রিয়র নেতৃত্বে হয়েছে, আমার ধারণা যে ওরা কাজ করছে বলে আমার ধারণা, এবং এটা রিপোর্টটা আমরা হয়তো শিগগিরই পাবো। তো সেখান থেকে হয়তো একটা চিত্র পাওয়া যাবে। সরকার আরো 2টা রিপোর্ট প্রকাশ করতে পারতো, মানে করা উচিত বলে আমি মনে করি। সেটা একটা হচ্ছে ইব্রাহিম খালেদের নেতৃত্বে যে একটা কমিটি হয়েছিল, সেটা হচ্ছে শেয়ার বাজারের সংকট। সালমান রহমান একটা আমরা সবার ওপেন সিক্রেট ছিল যে সালমান রহমান এটার পেছনে আছে। শেয়ার বাজারে যে ক্রাইসিস, এবং শেয়ার বাজারের কারণে যে লক্ষ লক্ষ মানুষ সর্বশান্ত হইল, এটা কিভাবে ম্যানিপুলেশন, ওইটা নিয়ে এই কমিটি হয়েছিল একটা। সেই কমিটির রিপোর্ট প্রকাশ করা হয়নি শেখ হাসিনা আমলে, যেহেতু তাদের লোকজনেরা ছিল। তো সেটা প্রকাশ করা এই সরকারের অন্যতম দায়িত্ব বলে আমি মনে করি। আরেকটা হচ্ছে ফরাসউদ্দিন সাহেবের নেতৃত্বে একটা কমিটি হয়েছিল। বাংলাদেশ ব্যাংকে যে ফুটা করে, বাংলাদেশ ব্যাংক যেখানে সবচেয়ে সুরক্ষিত হওয়ার কথা, সেখান থেকে ফুটা করে যে পাচার হচ্ছিল, সেইটা নিয়ে তদন্ত কমিটি করা হলো ফরাসউদ্দিন সাহেবের নেতৃত্বে। সেই কমিটি রিপোর্ট কিন্তু প্রকাশ করা হয়নি। তো এই 2টা রিপোর্ট তারা প্রকাশ করেনি। এই সরকার কেন এখনো প্রকাশ করছে না আমি জানি না, এটা প্রকাশ করা উচিত তাদের। এটা হলো আমার 2 নম্বর কথা। 3 নম্বর হচ্ছে
যে কমিশনগুলো হয়েছিল, অনেকগুলো কমিশন করা হয়েছে, সেটা ধরেন এই মাসের সেপ্টেম্বর মাসের প্রথম দিকে করা হয়েছে, এখন পর্যন্ত এটা কার্যক্রম শুরু হয়নি। এবং আমি একদিন গতকালই বোধহয় দেখলাম পেপারে সরকার বলছে যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তারপরে এই কমিশনগুলো কাজ শুরু করবে। এইরকম যদি শ্লথগতি হয় তাহলে কিন্তু বিপদ আছে, কারণ এইখানে ধরেন অনেকগুলো বিষয় ছিল, তার মধ্যে ব্যাংকিং খাত আছে, জুডিশিয়ারি আছে, সংবিধান, নানান বিষয় আছে যেগুলো নিয়ে আলোচনা এবং ইনভেস্টিগেশন সময় লাগবে। তো সেই সময়টা যদি কাজই শুরু করতে দেরি হয় এবং প্রাথমিক যে উদ্দীপনা, উৎসাহ, আগ্রহ সেগুলো যদি কমেই যায় এবং এর মধ্যে যদি আরো জটিলতা তৈরি হয় তাহলে তো মুশকিল হবে। আমি বুঝতে পারলাম না যে এটা একটা কমিশন ঘোষণা করে তারপরে তাদের কাজ করতে সমস্যাটা কোথায়। আবার এর মধ্যে একটা কমিশন নিয়েও তো এক ধরনের শিক্ষা পাঠ্যপুস্তক কমিটি একটা সরকার করলো, করে আবার বাতিল করলো। এটা কিন্তু সরকারের উপরে যে আস্থা কিংবা তাদের যে গ্রহণযোগ্যতা সেটা নিয়ে নানা রকম প্রশ্ন তৈরি হবে, যে সরকারের কি ওই অবস্থান কি এরকম এতই দুর্বল যে তারা বাইরে থেকে যে কেউ মিথ্যাচার কিংবা নানা রকম ভুল ভ্রান্তি করে একটা প্রচার করলেই সরকার সাথে সাথে নতজানু হবে। এটা তো এরকম হইলে তো তাহলে কি করে এই যে বিভিন্ন কমিশন তারাই বা কাজ করবে কিভাবে? তো সেই যে ক্ষেত্রে একটা ধরেন এত বড় একটা শুধু 15 বছর না, তার আগে থেকে অনেক ধরনের অনিয়ম, দুর্নীতি, অনেক কিছুর একটা বোঝা তৈরি হয়েছে। এটাকে একটা যদি বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষার কথা বলা হচ্ছে, নতুন বাংলাদেশ বলা হচ্ছে, তো সেইটা করতে গেলে তো তাদের খুবই স্বচ্ছতার সাথে একটা জবাবদিহির জায়গাটা রেখে কাজগুলো করতে হবে। এবং সেই কাজগুলো করার ক্ষেত্রে সরকারের নিজের জায়গাটা পরিষ্কার করতে হবে, নিজের আস্থা রাখতে হবে নিজেদের উপরে, এবং জনগণের সাথে যোগাযোগটা রাখতে হবে, এবং যারা কাজ করতে চায় তাদের কাজের সুযোগ দিতে হবে। রাইট স্যার, আপনার আর কোনো পয়েন্টস না থাকলে আমরা আলোচনা শেষ করব। ধন্যবাদ। আমি একটা কথা বলতে পারি যে যেমন বিভিন্ন সময় কথা হচ্ছে যে সমস্ত চুক্তিগুলো করা হয়েছে সেগুলো অব্যাহত থাকবে, যে সমস্ত প্রকল্পগুলো সেগুলো অব্যাহত থাকবে। এখন যদি তারপরে বিশ্বব্যাংক, IMF এর কাছ থেকে বিপুল পরিমাণ লোন নেওয়া হচ্ছে, জি, নতুন করে আরো লোন নেওয়া হচ্ছে, এগুলি যদি চলে আমি তো এটা নিয়ে খুবই উদ্বিগ্ন। কারণ যদি আগের চুক্তিগুলি বহাল থাকে, আগের প্রকল্পগুলি বহাল থাকে এবং বিএনপি বিশ্বব্যাংক, IMF, ADBর কাছ থেকে লোন নিয়ে যে ধরনের প্রকল্পগুলো গত সরকার বা তার আগে সরকারও করেছে সেটার ফলাফল কিন্তু আমরা জানি। তো ওই ধারাই যদি চলে তাহলে আওয়ামী লীগ ছাড়া পুরনো অর্থনীতি ওই একই তো হলো, একই অর্থনীতি চলবে, শুধু আওয়ামী লীগ থাকবে না, তাহলে তো আমাদের কোনো পরিবর্তন আসবে না। তো সেটা নিয়ে আমার প্রশ্ন থাকলো, এখন বাকিটা আমরা সরকারের ভূমিকা থেকে দেখবো আর কি। রাইট স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ TBS এ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। জি দর্শক, আমরা আলোচনা করলাম প্রফেসর আনু মোহাম্মদের সঙ্গে বিদ্যুৎ জ্বালানি খাত থেকে শুরু করে ওভারঅল বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি এবং অন্তর্বর্তীকালীন সরকারকে উনি কিছু স্পেসিফিক পরামর্শ দিয়েছেন যে আসলে কি করা উচিত, আকাঙ্ক্ষা কি মানুষের। সো দর্শক, আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।